আসসালামু আলাইকুম বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার 4 এর একটা এক্সট্রা ক্লাস দেখছি। এই ক্লাসে মূলত আমরা হচ্ছে এই টপিকগুলো নিয়ে কথা বলবো, যেখানে আমাদের বন্ধন শক্তি, ভর ত্রুটি, এই টপিকগুলো আছে। মূলত আমরা হচ্ছে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে কথা বলবো এবং আমরা মেইনলি দুই ধরনের বিক্রিয়া, একটা হচ্ছে ফিশন বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া সম্পর্কে জানবো, কি কি ঘটে এই সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো, এরপরে গিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আর তার আগে আমরা একটু ছোট করে যে কাজটা করব সেইটা হচ্ছে নিউক্লিয়াস রিলেটেড বিভিন্ন ভর যখন আমরা পরিমাপ করি, ধরো নিউক্লিয়াসের ভর বা প্রোটনের ভর বা হচ্ছে নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর, এগুলোর ভর তো অনেক কম হয়। সো এই ভরগুলাকে যদি আমরা কেজিতে বা গ্রামে প্রকাশ করতে যাই, তখন ভরগুলো অনেক বেশি ছোট হয়ে যায়। সো এই জন্য আমরা একটা কমন ইউনিট ব্যবহার করে থাকি এই ছোট ছোট ভরগুলাকে বোঝানোর জন্য। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যে কোনো একটা পরমাণুর ভরকে, পারমাণবিক ভরকেও আমরা যেটা করি, এই ছোট ইউনিটটা দ্বারা প্রকাশ করি। সো এই ইউনিটটাকে একটা সময় পর্যন্ত ডাকা হইতো হচ্ছে AMU, এটাকে বলা হইতো AMU, বা এইটাকে বলা হইতো হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। সো এখন এইটাকে অ্যাটমিক মাস ইউনিট বলে না, এখন এইটাকে হচ্ছে নতুন একটা নামে ডাকা হয়। এই নামটা কি, জাস্ট অ্যাটমিক মাস ইউনিট পুরাটাই ঠিক আছে, বাট এটার সাথে একটা ছোট্ট ওয়ার্ড অ্যাড করে দিছে, এটাকে বলা হচ্ছে ইউনিফাইড, একীভূত। মানে সকল ধরনের ভরকে আমরা একটা ইউনিটে প্রকাশ করছি, এটার জন্য এটাকে বলছে হচ্ছে একীভূত, অর্থাৎ ইউনিফাইড। এরপরে বাকি যা আছে তাই, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এবং এটাকে লেখা হয় হচ্ছে ইউ দিয়ে। তো এই অ্যাটমিক মাস ইউনিট কি, এটার পরিমাণ কি হয়, এটার সাথে ভরের মানে গ্রামের সম্পর্ক কি, কেজির সম্পর্ক কি, বিভিন্ন পরমাণুর অ্যাটমিক মাস ইউনিট কত হয়ে থাকে, এই রিলেটেড কিছু কথাবার্তা বলবো। তারপরে গিয়ে আমরা ভর ত্রুটি বন্ধন শক্তি, কারণ ভর ত্রুটি বন্ধন শক্তিতে গেলে এই এককটার আমাদের বেশ প্রয়োগ হয়। তো আমরা এই রিলেটেড কিছু কথাবার্তা বলে তারপরে চলো হচ্ছে সামনে আগাই। সো পারমাণবিক ভর একক, বা যেইটাকে আমরা বলছি হচ্ছে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ এই যে এককটা আছে, আমরা এই এককটাকে নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে চাই। তো এই এককটাকে নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তাহলে এই হচ্ছে সেই একক যেটাকে নিয়ে আমরা হচ্ছে কথা বলবো, ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, সো এই যে ইউটা আছে, 1U, বা এটা তো একটা একক। কিসের একক? এইটা হচ্ছে ভরের একক। এবং আরো স্পেসিফিকলি যদি বলি, এইটা কি, এটা হচ্ছে অতি ক্ষুদ্র ভরের একক। খুবই ক্ষুদ্র ভরকে আমরা কি করি, খুবই ক্ষুদ্র ভরকে আমরা হচ্ছে এই ইউনিটটা দিয়ে বা অ্যাটমিক মাস ইউনিট দিয়ে হচ্ছে প্রকাশ করি। সো এই অ্যাটমিক মাস ইউনিটের পরিচয়টা কি? সো এই যে অ্যাটমিক মাস ইউনিটের পরিচয়টা আছে, এইটারও আসলে বিভিন্ন ভার্সন ছিল। সো এই মুহূর্তে বেসিক্যালি যে ভার্সনটা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে আসলে কার্বনের মাধ্যমে করা হয়েছে, কার্বন স্কেলের মাধ্যমে। সো এই কার্বন স্কেলের মাধ্যমে অ্যাটমিক মাস ইউনিট বা 1 অ্যাটমিক মাস ইউনিট, এইটা সমান কি, এইটা সমান হচ্ছে কার্বন 12। আমরা জানি যে কার্বনের অনেকগুলা আইসোটোপ আছে, কার্বন 612 এইটা একটা আছে, কার্বন 613 এইটা একটা আছে, কার্বন 614 এইটা একটা আছে। কার্বনের এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আইসোটোপ আছে। সো এই ডিফারেন্ট ডিফারেন্ট আইসোটোপের ভিতরে এই যে যেটা কমন, যেটা স্বাভাবিক পর্যায় সারণীতে আমরা দেখি, সেটা হচ্ছে কার্বন 612। সো এই কার্বন 612 এর একটা পরমাণুর ভরের 1/12 অংশ, কি বলছি, কার্বন 612 এর একটা পরমাণুর ভর, একটা পরমাণুর ভরের 1/12 অংশ, 1/12 ইন্টু কার্বন 612 এর একটা পরমাণুর ভর। কেন এইটা আসলে একটা ইউনিফর্ম এককে আমরা বানাইতে চাইছিলাম, তাই। ঠিক আছে, মানে যাতে একটা একক যেটা দিয়ে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বা সমস্ত বইতে একই ধরনের একক ব্যবহার করা যায়। একটা সময় এই এককটার ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন ব্যবহার করা হইতো,
তখন যেটা করা হইতো অক্সিজেন 816, ওইটাকে বলা হইতো অক্সিজেন স্কেল। তখন যেটা করা হইতো তখন হচ্ছে 1/16 ইন্টু অক্সিজেন 816 এর একটা পরমাণুর ভর, এইভাবে হিসাব করা হইতো। সো ওই হিসাবটা এখন করা হয় না, এখন ইউনিফর্মলি যে কোনো ছোট ভরের জন্য, অতি ক্ষুদ্র ভরের জন্য আমরা এইটা ব্যবহার করি। আচ্ছা, তো এই ভ্যালুটা কত, বা এই 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট সমান কত কেজি বা গ্রাম, এই কনভার্সনটা আমরা একটু দেখতে চাই। তো এই কনভার্সনটা আমরা কিভাবে পাবো সেইটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে নর্মালি আমরা যদি পর্যায় সারণী পড়ি বা আমাদের জানা আছে কি, আমাদের জানা আছে হচ্ছে কার্বনের পারমাণবিক ভর কত। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বা মোলার ভর হচ্ছে 12 গ্রাম পার মোল। সো 12 গ্রাম পার মোল মানে কি, 1 মোলের ভিতরে, দ্যাট মিনস 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক। সো 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর ভর কত হবে? কার্বন পরমাণুর ভর হবে হচ্ছে 12 গ্রাম। মোলার ভর যদি 12 গ্রাম হয় তাহলে 1 মোলের ভর কত, বা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর কত? 12 গ্রাম। সুতরাং একটি কার্বন 612 পরমাণুর ভর কত হবে? 12 ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার, গ্রাম। অবশ্যই এককটা কি, এককটা হচ্ছে গ্রাম। সো একটা কার্বন 612 পরমাণুর ভর কত আসতেছে? 12 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর নাম্বার। সো এইটাই দেখো আমরা বেসিক্যালি এখানে বসাইতে চাইছি। আমরা কি বসাইতে চাইছি? আমরা বসাইতে চাইছি হচ্ছে কার্বন 612 এর একটা পরমাণুর ভর। সো কার্বন 612 এর একটা পরমাণুর ভর কত আসে? 12 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর নাম্বার। সো চলো এইটা যদি আমরা বসায়ে দেই, 1/12 ইন্টু, সো 12 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর নাম্বার। সো এটা যদি বসাই 12 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর নাম্বার গ্রাম, তো এরকম একটা ভ্যালু আসে। সো 12 এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি তাহলে এইখান থেকে ভ্যালুটা যেটা আসে, আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরি, সেটা ধরি হচ্ছে 1.6605, 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার, মানে অ্যাভোগাড্রোর নাম্বার বসাই দিছি আর কি, অ্যাভোগাড্রোর নাম্বার বসায় ক্যালকুলেশন করছি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো এই সংখ্যক অণু থাকে। সো এই অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে ভাগ করছি, সো ভাগ করলে আসে 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার 24 গ্রাম। সো এই গ্রামকে যদি আমরা হচ্ছে কেজিতে কনভার্ট করতে চাই, গ্রামকে যদি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে আরো 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত আসবে? আসবে হচ্ছে 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার 27 কেজি। বুঝতে পারছি? সো এইখান থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে যে 1 অ্যাটমিক মাস ইউনিট। তো আমরা এখান থেকে কি দেখছি? আমরা দেখছি হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট, এই এককটাও বিভিন্ন জায়গায় লেখা হয়। সো 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট সমান সমান হচ্ছে 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, অথবা এটাকে লেখা যায় হচ্ছে 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। সো এইখান থেকে আমরা একটা নতুন একক সম্পর্কে ধারণা পেলাম, যেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এবং এই যে অ্যাটমিক মাস ইউনিটটা আছে, এই অ্যাটমিক মাস ইউনিটে আমরা ধরো এগুলো আমাদেরকে বিভিন্ন সময় হচ্ছে কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে, এগুলো আমাদের মুখস্থ রাখার দরকার নাই। যেমন প্রোটনের অ্যাটমিক মাস ইউনিটটা কত? প্রোটনের অ্যাটমিক মাস ইউনিটটা হচ্ছে 1.0072। প্রোটনের অ্যাটমিক মাস ইউনিটটা হচ্ছে 1.0072, আরো অনেক কিছু আছে এখানে, ঠিক আছে, 7663। তো এইটা হচ্ছে প্রোটনের অ্যাটমিক মাস ইউনিট। সো এরকম ভাবে
নিউট্রনেরও একটা অ্যাটমিক মাস ইউনিট আছে, সেটাও অলমোস্ট সেম 1.0086654 1.0086654 অ্যাটমিক মাস ইউনিট। এরকম বিভিন্ন ভ্যালু আছে। সো অক্সিজেন পরমাণুর একটা ভর, সেটাও আমরা অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করতে পারি, সেটা 16 খুব কাছাকাছি আসে, 15 পয়েন্ট সামথিং, 15.99। যেমন অক্সিজেনেরটা যদি বলি, অক্সিজেনের জন্য অক্সিজেনের অ্যাটমিক মাস ইউনিট কত? অক্সিজেনের অ্যাটমিক মাস ইউনিটটা হচ্ছে 15.99 অ্যাটমিক মাস ইউনিট বা কাছাকাছি। সো এইটাকে নিয়ার অ্যাবাউট আমরা বলতে পারি হচ্ছে 16 ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের নিউক্লিয়াসের ভর, নিউট্রনের ভর, প্রোটনের ভর, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরটা কত? ইলেকট্রনের ভরটা আচ্ছা, ইলেকট্রনের ভরটা আছে কিন্তু, এটা বইতে ঘাটলে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম বিভিন্ন কিছুর ভর আমরা হচ্ছে এই ফরম্যাটে লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট সম্পর্কে ধারণা পাইলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমরা তো ভর শক্তি রূপান্তর সম্পর্কে আইডিয়া আছে, যে শক্তিকে ভরে রূপান্তর করা যায়, বা ভরকে সম্পূর্ণরূপে যদি আমরা শক্তিকে রূপান্তর করি তাইলে আমরা কি পাই? আমরা হচ্ছে একটা ভরের সমতুল্য একটা শক্তির মান পাই। সো ভর শক্তি রূপান্তর থেকে যদি আসি, ভর শক্তি রূপান্তর, সো ভর শক্তি রূপান্তর থেকে যদি আসি, সো আমার এম এর ভ্যালু যদি আমি 1 ইউ চিন্তা করি, ভর যদি আমি চিন্তা করি হচ্ছে 1 ইউ, সো 1 ইউ মানে আসলে কত? 1 ইউ মানে আসলে 1.6605, 1.6605 ইন্টু কেজিতে লিখি 10⁻⁻27 কেজি। ঠিক আছে, আচ্ছা, সো এইখান থেকে আলোর বেগ যদি আমার জানা থাকে, আলোর বেগটা আমার কেন দরকার? কারণ আমরা জানি যে ভরের সমতুল্য শক্তি, সো ভরের সমতুল্য শক্তি ই সমান কি? ই সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার। তো সি মানে কি? সি মানে হচ্ছে এখানে আলোর বেগ, সি মানে হচ্ছে আলোর বেগ। সো এই আলোর বেগের ভ্যালু কত? এখন আলোর বেগের ব্যবহৃত, যেটা আমরা সবসময় ব্যবহার করি ফিজিক্সে বা করব, এটা ছাড়া অন্য কিছু ব্যবহার করার আমাদের দরকার নাই, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো এইটা বেসিক্যালি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর কি, এইটা হুবহু আলোর বেগ এইটা না, এটা আসলে আলোর বেগের মানটা একটু ডিফারেন্ট কিছু, সেটা হচ্ছে 2.99। এরপর রেলগাড়ির মতো আরো কি কি জানি আছে, 78543 কিছু একটা আছে। তো এই সব কিছু ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সো এই পুরাটা হচ্ছে আলোর বেগ। সো এইটাকে আমরা কাছাকাছি অ্যাপ্রক্সিমেট করে কি লিখতে পারি? অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো এইগুলো জানলে আমার লাভ কি? এগুলো জানলে আমার লাভ হচ্ছে যে এই যে 1 ইউ, 1 অ্যাটমিক মাস ইউনিট, এটাকে যদি আমি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করতে পারতাম তাহলে আমি কতটুকু শক্তি পাইতাম? তাহলে আমি শক্তি পাইতাম কতটুকু? আসো হিসাব করি। সো এইখান থেকে ভরের মান বসাই, ভরের মান কত আসে? 1.6605 ইন্টু 10⁻27 ইন্টু আলোর বেগ। আমি 3 × 10⁸ বসাই, এরপর শেষে গিয়ে যেটা অ্যাকুরেট এক্সাক্ট ভ্যালু ওইটা বসাই দিব, কাছাকাছি আসবে মান 3 × 10⁸ টোটালটার উপর স্কোয়ার। সো যেহেতু ভর আছে কেজিতে, আলোর বেগ আছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে, সো শক্তির একক এখানে কিসে আসবে? শক্তির একক এখানে আসবে হচ্ছে জুল। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে? 1.6605 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 × 10⁸ টোটালটার উপর স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে 1.4944। রেলগাড়ির মতো কি কি জানি আসছে, ওকে ফাইন। সো এইখান থেকে আমরা 10⁻10 পাইছি, ওকে 1.49445 পুরাটা লিখলাম, শেষে গিয়ে কমায় লিখবো ইন্টু 10⁻10 জুল। আচ্ছা, এখন খেয়াল করো, জুল হিসাবে তো 10⁻10 অনেক ছোট, এবং যখন এরকম পারমাণবিক লেভেলে আমরা যেটা করি, শক্তি প্রকাশ করতে চাই, তখন আমরা একটা ডিফারেন্ট শক্তির একক ব্যবহার করি, জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট।
শক্তির খুব ছোট মান বোঝানোর জন্য আমরা যেটা করি ইলেকট্রন ভোল্ট ব্যবহার করি। সো এই যে ইলেকট্রন ভোল্ট আছে, জুল থেকে আমরা কি করব, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। আবার শুধু যে ইলেকট্রন ভোল্ট আছে এরকম না, ইলেকট্রন ভোল্ট থেকে আমরা মাঝে মধ্যে এইটার আরেক বড় ভাইয়ের কাছে চলে যাই, সেটা কি, সেইটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট। সো খেয়াল করেন কনভার্সনটা কিরকম হয়। তো আমার ডিরেক্টলি জুল থেকে ইলেকট্রন ভোল্ট মনে থাকতো না, বরং উল্টাটা মনে থাকতো। আমার যেটা মনে থাকতো যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে, আমি যদি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাইতে চাই, ইলেকট্রন ভোল্ট থেকে আমি যদি জুলে যাইতে চাই, তাইলে আমি কি করব, আমি হচ্ছে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিব। ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিব। দ্যাট মিনস ইলেকট্রনের চার্জটা কত, ইলেকট্রনের চার্জটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এটা দিয়ে গুণ করে দিলে এটা কোথায় চলে যাবে, জুলে চলে যাবে। আর যদি আমি উল্টাটা করতে চাই, অর্থাৎ জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে আসতে চাই, তখন আমি যেটা করব, তখন আমি হচ্ছে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিব। তো এখন এটা কোথায় আছে একটু দেখে নেন, আমি একটু শর্টকাটে লিখব। এখন এটা কোথায় আছে, এখন এটা জুলে আছে। এখন এটা কোথায় আছে, জুলে আছে। সো জুল থেকে আমি কই আসতে চাই, জুল থেকে আমি আসতে চাই হচ্ছে, দেখো জুল থেকে আমি আসতে চাই হচ্ছে ইলেকট্রন ভোল্টে। সো ইলেকট্রন ভোল্টে আসার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে। দ্যাট মিনস 1.6 ইন্টু 10⁻19 এটা দিয়ে আমাকে ভাগ করা লাগবে। আচ্ছা, করলাম ভাগ। এখন ইলেকট্রন ভোল্টেও থাকবো না, বেসিক্যালি আমরা আরেকটা একক বাইর করতে চাচ্ছি, যে এককে আমাদের জন্য মুখস্থ রাখা সহজ বা বইপত্রে যেটা আমাদের বেশি ব্যবহার হয়, সেইটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। আমাদের আলটিমেট ডেস্টিনেশন কোথায়, আমরা আসতে চাই হচ্ছে মেগা আইসক্রিম খেতে চাই না, আমরা মেগা ইলেকট্রন ভোল্টে আসতে চাই। সো মেগা মানে কি, 10⁻6 ইলেকট্রন ভোল্ট। সো ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে যাওয়ার জন্য আমরা নিচে কি করব, আমরা হচ্ছে নিচে 10⁻6 দিয়ে ভাগ করব। বুঝতে পারছি? তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, আমরা জুল থেকে ইলেকট্রন ভোল্টে যেতে চাই। সো জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাওয়ার জন্য ইলেকট্রনের চার্জ দিয়ে দিলাম ভাগ করে 1.6 10⁻19, আর তারপরে মেগাতে যাইতে চাই, এই জন্য 10⁻6 দিয়ে ভাগ করব। সো যদি করি তাহলে এইখান থেকে চলে আসে হচ্ছে 1.49445 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 10⁻6। দেখি, ডিভাইডেড বাই 1.6 ডিভাইডেড বাই 10⁻13 যদি করি তাহলে আসে হচ্ছে ডিভাইডেড বাই 10⁻13 লেখো নাই কেন, ডিভাইডেড বাই 10⁻13 এক সেকেন্ড ছোট্ট বন্ধুরা, ডিভাইডেড বাই 1.6 ডিভাইড বাই 10⁻13 ডিভাইড বাই 10⁻6 931 আসবে। 931 মেগা ইলেকট্রন ভোল্ট আসবে। তো আসছে না কেন, চলে আসবে তো, না আসার তো কোনো কারণ নেই। 1.4949445 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 1.6 ডিভাইডেড বাই 10⁻19 ডিভাইড বাই 10⁻6 করলে আসে হচ্ছে 934 পয়েন্ট সামথিং আসে। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, অনেক কষ্টে আসছে, বেসিক্যালি আমার ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে ছিল, এতক্ষণ অন্ধ। সো এটা বেসিক্যালি ক্যালকুলেশন করলে 934 পয়েন্ট সামথিং আসে। সো ব্যাপার হচ্ছে, আমরা তো এখানে আলোর বেগ ওই যে 2.99 সামথিং এই পুরাটা বসাইনি, আমরা এখানে আলোর বেগ ডিরেক্ট 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে মিটার পার সেকেন্ড বসাইছি, এই জন্য ভ্যালুটা একটু বেশি আসছে। সো এইটার এক্স্যাক্ট অ্যাকুরেট ভ্যালু আমরা যেটা মনে রাখবো সেইটা হচ্ছে
931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিটের 1 AMU বা 1 ইউ এর সমতুল্য শক্তি। 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ইউ এর সমতুল্য শক্তি। তো এই সমতুল্য শক্তিটা কত? সমতুল্য শক্তিটা হচ্ছে 931.5, এককটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। এই ভ্যালুটা আমরা মাথায় রাখবো, আমাদের অনেক জায়গায় হয়তো ব্যবহার করা লাগতে পারে। মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। তো এই হচ্ছে আমাদের এখান থেকে ফাইন্ডিংস। ঠিক হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা কি পাইছি? আমরা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট সম্পর্কে জানছি, ভরের ব্যাপার স্যাপারগুলা জানলাম। তো এইখান থেকে আমরা যদি একটু সামনে আগাই, আচ্ছা এরপরে আসি কার্বন স্কেল। সো কার্বন স্কেল তো আমরা অনেকক্ষণ ধরেই পড়তেছিলাম। এই যে আমরা অ্যাটমিক মাস ইউনিটের কথা বলছি, এটা তো বেসিক স্ট্রাকচারই হয়েছে কার্বন স্কেলের ভিতর দিয়ে আর কি। তো এই কার্বন স্কেলের ভিতর দিয়ে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, যে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা কি? মৌলের একটা পরমাণুর ভর 1 AMU এর তুলনায় কত গুণ? মৌলের একটা পারমাণবিক ভর 1 AMU এর তুলনায় কত গুণ? নাইলে নিচে যেটা আছে সেটা কি 1/12 কার্বন 12 এর একটি পরমাণুর ভর। 1/12 কার্বন 12 এর একটি পরমাণুর ভর। তো এইটাই তো আমরা লিখছিলাম 1/12 ইন্টু কার্বন 12 এর একটি পরমাণুর ভর। সো ব্যাপারটা হচ্ছে এইটা আসলে কি? এইটা হচ্ছে আসলে 1 অ্যাটমিক মাস ইউনিট। তার মানে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি? আপেক্ষিক পরমাণুর ভর বলতে আমরা সেটাই বুঝি যে এই মৌলটা 1 অ্যাটমিক মাস ইউনিটের তুলনায় কত গুণ বেশি, একটা অনুপাত বুঝি, ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর। সো এখান থেকে দুইটা কথা আমরা একটু মনে রাখবো, সেইটা হচ্ছে ভর সংখ্যার কোনো একক নাই। আচ্ছা, ভর সংখ্যার ব্যাপারটা তো আমরা জানি, ভর সংখ্যা নিয়ে আমরা কথা বলবো একটু সামনে গেলেই। আর মৌলের একটা পরমাণুর ভরকে আমরা হচ্ছে AMU আকারে বা AMU ইউনিটে প্রকাশ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে যদি আমরা আর একটু পড়াশোনা করতে চাই, যেমন অক্সিজেনের জন্য বা লাস্ট দিন ক্লাসে হচ্ছে আমরা স্ট্রনসিয়াম নিয়ে কথা বলতেছিলাম। সো স্ট্রনসিয়ামের বেসিক্যালি অনেকগুলা আইসোটোপ আছে। সো এইখানে আমরা বেসিক্যালি একটা উচ্চতর আইসোটোপ ব্যবহার করছি, সেটা হচ্ছে স্ট্রনসিয়াম 3890, যেটার পারমাণবিক ভরের পরিমাণ হচ্ছে অলমোস্ট 89.9 সামথিং। সো যেহেতু এটার পারমাণবিক ভর 89.9 সামথিং, তার মানে আমি বলতে পারি যে এটার পারমাণবিক ভর হচ্ছে নিয়ার অ্যাবাউট 90। এটার পারমাণবিক ভরকে কত বলা যায়? এটার পারমাণবিক ভরকে বলা যায় হচ্ছে 90। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? আমাদের লাস্ট দিন যেটা করার দরকার ছিল, একটা সেকেন্ড, আমাদের লাস্ট দিন যেটা করার দরকার ছিল, যেহেতু এইটা যে কোনো একটা নিউক্লিয়াসকে আমরা যদি এইভাবে চিন্তা করি, এক্স হচ্ছে ওই মৌলটা, এই পাশে হচ্ছে জেড হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা, এ হচ্ছে ওর ভর সংখ্যা, এই পাশে হচ্ছে প্লাস মাইনাস চার্জ বসাইলাম, আর এই পাশে আছে হচ্ছে ওর কয়টা পরমাণু আছে এই অণুর ভিতরে। সো আমরা যদি এইভাবে হচ্ছে চিহ্নিত করি, তাহলে এই জায়গায় আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে জেড, এবং হচ্ছে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড। আচ্ছা, তো এই যে স্ট্রনসিয়াম আছে, এই স্ট্রনসিয়ামের পারমাণবিক ভর আমরা কত বলতে পারি? স্ট্রনসিয়ামের পারমাণবিক ভর,
স্ট্রনসিয়ামের পারমাণবিক ভরটা কত? স্ট্রনসিয়ামের পারমাণবিক ভরটা হচ্ছে 90 AMU। তো এই যে 90 AMU লিখছি, এই 90 AMU সমান কত? AMU সমান হচ্ছে 1.6605 10⁻⁻27। AMU না, আমরা ইউ লিখি, আমাদের বইতে নতুন সময় ইউ দিয়েই লেখা হচ্ছে। তো এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 90 ইন্টু 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম এককে লিখছি। এককটা একটু খেয়াল রাখবেন, গ্রামে হইলে সচরাচর 10⁻24, কেজিতে হইলে 10⁻27। আচ্ছা, সো এইখান থেকে যদি হিসাব করি, কত আসে? 90 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24, তাহলে এইখান থেকে 1.49445 ইন্টু 10⁻22 গ্রাম। এখন চিন্তা করো, 1 মোল স্ট্রনসিয়ামে পরমাণু আছে কয়টা? 1 মোল স্ট্রনসিয়ামে পরমাণু আছে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক 6.023 10⁻23। সো একটা পরমাণুর ভর কত? একটা পরমাণুর ভর হচ্ছে 1.49445 ইন্টু 10⁻22 গ্রাম। সুতরাং NA সংখ্যক পরমাণুর ভর, তো NA সংখ্যক পরমাণুর ভর কত আসবে? 1.49445 ইন্টু 10⁻22 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এককটা এখনো গ্রামে থাকছে। সো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি। অ্যাভোগাড্রো নাম্বার আর লিখলাম না, অ্যাভোগাড্রো নাম্বার তো আমরা জানি 6.02, চাইলে 3ও লিখতে পারি, 023 ইন্টু 10⁻23। সো এইটা দিয়ে চলেন যদি মাল্টিপ্লাই করি ইন্টু 6.023 ইন্টু 10⁻23 করলে আসে হচ্ছে, এইটা করলে আসে হচ্ছে 90.0107। আর লিখবো না। সো এইটা নিয়ার অ্যাবাউট কত? এইটা নিয়ার অ্যাবাউট, এটাকে হচ্ছে 90 গ্রাম লিখা যায়। এটাকে কত লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 90 গ্রাম। সো এইখান থেকে এইখান থেকে খেয়াল করেন আমরা এইরকম একটা অ্যানালাইসিস পাই। এইটা যে কোনো মৌলের ক্ষেত্রেই কাজ করবে, যে কোনো মৌলের ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা কাজ করবে। সেটা হচ্ছে কি? সেইটা হচ্ছে যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর কত? কোনো একটা মৌলের পারমাণবিক ভর হচ্ছে 90 অ্যাটমিক মাস ইউনিট। সো ওইটার অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক, সো অ্যাভোগাড্রো নাম্বার মানে কি? 1 মোল। তো 1 মোলের ভর কত আসতেছে? 1 মোলের ভর আসতেছে 90 গ্রাম। সো পারমাণবিক ভর যদি 90 অ্যাটমিক মাস ইউনিট হয়, তাইলে 1 মোলের ভর আসতেছে কত? 1 মোলের ভর আসতেছে হচ্ছে 90 গ্রাম। সো এটার মোলার ভর আমরা চাইলে কত বলতে পারি? আমরা বলতে পারি স্ট্রনসিয়ামের মোলার ভর, বা এটাকেও পারমাণবিক ভর কিন্তু গ্রাম পার মোল এককে লিখা। সো মোলার ভর সমান আমরা কত বলতে পারি? 90 গ্রাম পার মোল। এবং এই জিনিসটাকে আমরা কখনো কখনো হচ্ছে, বা অনেকখানি হচ্ছে, পারমাণবিক ভর গ্রাম এককে বলে ফেলি। পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর গ্রাম এককে, কিন্তু পারমাণবিক ভর গ্রাম এককে বললে হচ্ছে না, কিন্তু গ্রাম পার মোল এইটা বলতে হচ্ছে। মানে এটা তো মোলার ভর, সো পারমাণবিক ভর মানে তো এক্স্যাক্টলি একটা পরমাণুর ভর হওয়ার কথা, কিন্তু যখনই আমি পারমাণবিক ভর বলি ফিজিক্সে বিভিন্ন ক্ষেত্রে, তখন আমি গ্রাম পার মোল এককে মোলার ভরটা বুঝাই। পারমাণবিক ভর বললে আমরা গ্রাম পার মোল এককে মোলার ভরটা বুঝাই। ঠিক আছে? সো সিমিলার এই জিনিস বেসিক্যালি অক্সিজেনের জন্য খাটে। যেমন
অক্সিজেনের অ্যাটমিক মাস ইউনিট কত? অক্সিজেনের অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভরটা কত? অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভরটা হচ্ছে 15.99 সামথিং অ্যাটমিক মাস ইউনিট। সো এইটাকে নিয়ার অ্যাবাউট কি লেখা যায়? 16 অ্যাটমিক মাস ইউনিট এবং 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত আসবে? 16 গ্রাম পার মোল। তো এইটাকেই আমরা অনেক সময় পারমাণবিক ভর হিসেবে চালাই দেই, বা 1 মোল অক্সিজেন অণুর ভর কত আসবে? 1 মোল অক্সিজেন অণুর ভর 1 মোল অক্সিজেন অণুর ভর আসবে 32 গ্রাম পার মোল। সো এইভাবে আমরা হিসাব নিকাশগুলো করে ফেলি। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তো ভর সংখ্যার কোনো একক নাই। ভর সংখ্যার কোনো একক নাই কেন? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যারও কোনো একক নাই। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, কোনো কিছুর কোনো একক নাই। মানে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এগুলোর কোনো একক নাই। আচ্ছা, আর মৌলের একটা পরমাণুর ভরকে আমরা এএমইউ আকারে প্রকাশ করি, এবং শুধুমাত্র মৌলের একটা পরমাণুর ভর না, বেসিক্যালি নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউক্লিয়াসের ভর, এরকম বিভিন্ন জিনিসকে আমরা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করে থাকি। ঠিক হ্যাঁ? আচ্ছা, সো কথাবার্তা বলা হয়েছে এখানে পারমাণবিক সংখ্যা, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, ভর সংখ্যা, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে আমরা ভর সংখ্যা বলি। এখানে হচ্ছে আমরা কিভাবে প্রকাশ করি সেই সমস্ত জিনিসপত্র এইখানে দেওয়া আছে। আচ্ছা, সো এর পরে দেখি আমাদের টুকিটাকি কিছু বাকি না থাকলে আমরা হচ্ছে ভর ত্রুটি আর বন্ধন শক্তি নিয়ে কিছু কথাবার্তা বলে ফেলবো। ওকে, আচ্ছা, এরপরে কি আমাদের ভর ত্রুটি আর বন্ধন শক্তি তো আছে বোধহয়। আচ্ছা, তো ভর ত্রুটি বন্ধন শক্তির গল্পটা আমি একটু পিছন থেকে বলি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আচ্ছা, ভর ত্রুটি বন্ধন শক্তির কথা বলতে গেলে বেসিক্যালি আবার একটু নিউক্লিয় শক্তির কথাবার্তা বলতে হয়। সো আগে একটু নিউক্লিয় শক্তির কথাবার্তা বলি, তারপরে হচ্ছে একটু ভর ত্রুটি বন্ধন শক্তির কথাবার্তা বলবো, বা কাছাকাছি সবকিছুই আসলে নিউক্লিয়াসের ভিতরের ঘটনা। সো নিউক্লিয় শক্তি নিউক্লিয় শক্তি বা ভর ত্রুটি বন্ধন শক্তি দুইটারই উৎপত্তি হয়েছে বেসিক্যালি একই জায়গা থেকে। সেটা হচ্ছে, আমি যদি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের কথা চিন্তা করি, এইটা যদি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস হয়, তো তখন খেয়াল করে নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউক্লিয়াসের ভিতরে সবগুলা ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন আছে। সবগুলা কি আছে? সবগুলা ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন আছে, অনেকগুলা প্রোটন আছে। আচ্ছা, তো এখন শুধু প্রোটন তো নাই, নিউক্লিয়াসের ভিতরে আরো কি আছে? নিউক্লিয়াসের ভিতরে চার্জ নিরপেক্ষ নিউট্রন আছে। তাহলে এটার ভিতরে আমি হচ্ছে চার্জ নিরপেক্ষ হচ্ছে নিউট্রন বসাইলাম, এটার ভিতরে নিউট্রন আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে প্রোটনগুলো আছে, এই প্রোটনগুলো তো সবগুলা পজিটিভ চার্জ। তো সবগুলা পজিটিভ চার্জের প্রোটন একটা আরেকটারে কি করবে? একটা আরেকটারে বিকর্ষণ করবে না? এই প্রোটনগুলো তো সব এইখানে থাকবে না, মানে এই বিকর্ষণ করেও টু সাম এক্সটেন্ট একটা সময় পর্যন্ত এটাকে ধরে রাখতে পারে। তারপর আমরা তেজস্ক্রিয়তার যে আইডিয়াটা পাইছি, যে যখনই পারমাণবিক সংখ্যা অনেক বেশি হয়ে যায়, 83 এর বেশি হয়ে যায়, তখন আর ধরে রাখতে পারে না, তখন ছিটকে বের করে দেয়। কিন্তু তার আগ পর্যন্ত ধরে রাখে। তো এই ধরে রাখার কারণটা আসলে কি? তো মানে এই প্রোটনটা বিকর্ষিত হচ্ছে, এই প্রোটনটা বিকর্ষিত হচ্ছে, এই প্রোটন বিকর্ষিত হচ্ছে, এই প্রোটন বিকর্ষিত হচ্ছে, এবং পরমাণু নিউক্লিয়াসের আকার তো অনেক ক্ষুদ্র। নিউক্লিয়াসের আকার ইজ মোর লাইকলি এইটা হচ্ছে ফেমটোমিটার লেভেলে, ঠিক আছে? এইটা হচ্ছে 10⁻15 মিটার লেভেলে, 10⁻15 মিটারের ঘরে এটার ব্যাসার্ধ। তো এত ছোট জায়গায় এতগুলা সমধর্মী চার্জকে ধরে রাখতে হচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে?
তো একটা ধারণা এরকম আসতে পারে যে এখানে নিউট্রনগুলো আছে, এই নিউট্রনগুলো কি করতেছে, নিউট্রনগুলো হয়তো ব্যালেন্স করতেছে। নিউট্রনগুলো কিভাবে ব্যালেন্স করতেছে? একটা জিনিস তো শিওর যে নিউট্রনের তো কোনো চার্জ নাই, তাইলে ও তো কোনো কুলম্বের বল দিতে পারতেছে না, স্থির বৈদ্যুতিক বল দিতে পারতেছে না, কিন্তু তার বদলে সে আরেকটা ফোর্স দিতে পারতেছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। নিউট্রনেরও একটা ভর আছে, প্রোটনেরও একটা ভর আছে। সো প্রোটন নিউট্রনের মাধ্যমে কি হচ্ছে, প্রোটন নিউট্রনের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এই যে কুলম্বের ফোর্স, মানে প্রোটনগুলা যে একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে, প্রোটনগুলা যে একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে, এরা তো বিকর্ষণ করতেছে হচ্ছে স্থির বৈদ্যুতিক বলে, কুলম্বের ফোর্স দ্বারা বিকর্ষণ করতেছে। আর এই প্রোটন নিউট্রন যে আকর্ষণ করতেছে, এইটা মনে করো গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা আকর্ষণ করতেছে, মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করতেছে। এখন এটা তো আমরা জানি নিশ্চয়ই, সেটা হচ্ছে কুলম্বের বলের মান গ্র্যাভিটেশনাল ফোর্সের বলের মানের চাইতে অনেক অনেক বেশি, 10⁻30 বা 10⁻39 এরকম একটা ভ্যালু আছে, মানে ভ্যালুটা অনেক বড়। সো এই যে বিকর্ষণ বল, প্রোটনের উপর বিকর্ষণ বল, এই বিকর্ষণ বলের মান এতই বেশি, সেইটা আসলে নিউট্রনের যেই গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউট্রনের যে আকর্ষণ বল, সেইটা দিয়ে আসলে কখনো ব্যালেন্স করা পসিবল না। তো এইটা আসলে কিভাবে সম্ভব হইছে, এটা আসলে কেমনে ঘটছে? তো এইটা ঘটছে হচ্ছে নিউক্লিয় শক্তির কারণে। বিজ্ঞানীরা যখন পরমাণু নিয়ে আরো বেশি ডিপে গবেষণা করছে, তখন তারা দেখছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটছে, যে এই যে পরমাণুগুলা আছে, এই যে সরি পরমাণু তো না, এই যে নিউক্লিয়নগুলো আছে, নিউক্লিয়ন বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? নিউক্লিয়ন বলতে, ও মা কত ছোট, নিউক্লিয়ন বলতে আমরা কি বুঝি? নিউক্লিয়ন বলতে আমরা বুঝি নিউক্লিয়াসের ভিতরে যা কিছু আছে। নিউক্লিয়ন বলতে কি বুঝি? নিউক্লিয়াসের ভিতরে যা কিছু আছে, দ্যাট মিন্স নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন। সো এই যে নিউক্লিয়নগুলো আছে, এই নিউক্লিয়নগুলা কি করে? পরস্পরের মধ্যে এরা খুব ইন্টারেস্টিং একটা কাজ করে, এরা এদের চাইতেও সূক্ষ্ম একটা পার্টিকেলের বিনিময় করে। এই নিউক্লিয়নগুলোর মধ্যে কি হয়? এই নিউক্লিয়নগুলোর মধ্যে সূক্ষ্ম কিছু পার্টিকেলের বিনিময় হয়, এবং এই পার্টিকেলগুলোকে কি বলা হয়? এই পার্টিকেলগুলোকে বলা হয় হচ্ছে মেসন কণা। ঠিক আছে, মেসন কণা, পার্টিকেলগুলোর নাম হচ্ছে মেসন কণা। সো এই নিউক্লিয়নগুলা এই মেসন কণার আদান প্রদানের মধ্য দিয়ে বেসিক্যালি একটা অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট করে, যেই অ্যাট্রাকশন ফোর্সটা বেসিক্যালি নিউক্লিয় এনার্জি জেনারেট করে, এবং সেই নিউক্লিয় এনার্জির জন্য এই সিস্টেমটা বেসিক্যালি স্টেবল অবস্থায় থাকে, বা নিউক্লিয়াসটা বেসিক্যালি স্টেবল অবস্থায় থাকে। এবং এই যে নিউক্লিয় কি বলতেছি এটাকে, মেসন কণার কথা যেটা বলতেছিলাম, এটা একজন জাপানি বিজ্ঞানীর নাম হচ্ছে ইউকাওয়া নামে একজন জাপানি বিজ্ঞানী আছে। উনি বেসিক্যালি ওনার এই মেসন থিওরি, মেসন কণার আদান প্রদানের মাধ্যমে যে ফোর্স ক্রিয়েট হচ্ছে সেটাকে নিউক্লিয় এনার্জি বলতেছি আমরা, সেই নিউক্লিয় এনার্জিটা ব্যাখ্যাটা উনি দিছিলেন হচ্ছে কত সালে যেন, 1961 নাকি, না সালটা বোধহয় বইতে লেখা নাই। আচ্ছা, তো এরকম একটা টাইমে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তো নিউক্লিয় এনার্জির ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সো এখন কথা হচ্ছে নিউক্লিয় এনার্জি আছে বুঝলাম, এখন এই এনার্জিটা আসলে আসছে কোত্থেকে? বা এই যে মনে করেন যে এই প্রোটনগুলাকে, নিউট্রনগুলাকে একটা সার্টেইন জায়গায় ধরে রাখতে হচ্ছে, এরা ছুটে বের হয়ে যাচ্ছে না, তো তার মানে এদেরকে তো আসলে কি করা লাগছে? এদেরকে একটা চাদর দিয়ে হচ্ছে ঢেকে রাখা লাগছে, বা চাদর দিয়ে না, একটা অদৃশ্য ফুটবল দিয়ে হচ্ছে এদেরকে আসলে কি করা লাগতেছে? টেনে ধরে রাখা লাগতেছে, জালের মতো আর কি ধরে রাখছে, এখানে এই যাইতে পারবি না। তো এদের মধ্যে কি করা লাগতেছে? এদেরকে একটা টান দিয়ে ধরে রাখা লাগতেছে। তো এই টান দিয়ে ধরে রাখার জন্য কি লাগতেছে? একটা শক্তি লাগতেছে। তো এই শক্তিটা কোত্থেকে আসছে বেসিক্যালি, এটা নিয়ে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা শুরু করছে। চিন্তা ভাবনা করতে করতে আরো একটু ডিপে ঢোকার পরে দেখছে যে ধরো কোনো একটা পরমাণু আছে, এই পরমাণুটার মধ্যে,
পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে সাপোজ আমি যদি এই পুরো জিনিসটারে একটু কপি করি, আচ্ছা, তো এই যে নিউক্লিয়াসটা আছে আমি ধরে নিলাম যে এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে, এই নিউক্লিয়াসের ভিতরে এইটা এমন একটা পরমাণু, ওর নাম হচ্ছে এক্স, ওর ভিতরে প্রোটন আছে হচ্ছে জেড, আর ভর সংখ্যা হচ্ছে এ। তাইলে ওর মধ্যে প্রোটন আছে কয়টা, ওর মধ্যে প্রোটন আছে হচ্ছে জেড সংখ্যক, এবং নিউট্রন আছে কতটুকু, নিউট্রন আছে হচ্ছে এ মাইনাস জেড সংখ্যক। ঠিক আছে, তাইলে একটা প্রোটনের ভর, আমরা প্রোটনের ভর নিউট্রনের ভর অ্যাটমিক মাস ইউনিটে জানি, বা আমরা কেজিতেই অনেক সময় বসাবো। সো ওইটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে বা আমরা মুখস্থ রাখবো, সেই মানের দিকে এখন যাচ্ছি না। সো ধরে নিলাম যে একটা প্রোটনের ভর, একটা প্রোটনের ভর কত, সেটাকে নাম দিলাম হচ্ছে এম অফ পি। একটা নিউট্রনের ভর ধরে নিলাম হচ্ছে এম অফ এ স্মল এম। এবং এই যে নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটারও একটা ভর আমরা ধরে নিই। সো নিউক্লিয়াসের ভর কত, এইটাকে নাম দিলাম হচ্ছে ক্যাপিটাল এম অফ নিউক্লিয়াস। ঠিক আছে, এখন ঘটনাটা কি হচ্ছে যে এই নিউক্লিয়াসটা ধরো জেড সংখ্যক প্রোটন আর এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন দিয়ে তৈরি হয়েছে। সাপোজ আমি ধরে নিলাম যে এখানে কি আছে, এখানে হচ্ছে 10টা প্রোটন আছে, আমি পরে জেড দিয়ে লিখব, আর মনে করলাম যে 10টা নিউট্রন আছে। এই যে 10টা প্রোটন আর 10টা নিউট্রন আছে, এরা মিলেই তো হচ্ছে ওই যে নিউক্লিয়াসটা তৈরি করছে, তাই না? তাহলে 10টা প্রোটনের যেই ভর আর 10টা নিউট্রনের যেই ভর, সেইটা আসলে নিউক্লিয়াসের ভরের সমান হওয়ার কথা। 10টা প্রোটনের ভর আর 10টা নিউট্রনের ভর মিলে যা হয় সেটা আসলে কি হবে, সেটা আসলে নিউক্লিয়াসের ভরের সমান হওয়ার কথা, কারণ নিউক্লিয়াস তো এদেরকে দিয়েই তৈরি হয়েছে। কিন্তু দেখা যায় যে এইটা আসলে হয় না, এই কাহিনী হয় না। কি হয়, বেসিক্যালি একটু ভিন্ন একটা কাহিনী ঘটে। সেইটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের, বা এখান থেকেই আমরা লিখি, পরে তো আবার লিখবই, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের স্বাধীনভাবে, মানে স্বাধীনভাবে 10টা প্রোটন আছে এবং স্বাধীনভাবে 10টা নিউট্রন আছে, তাদের যে মোট ভর, সেই মোট ভরটার চাইতে নিউক্লিয়াসের ভর সবসময় কম হয়। সেটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে কি দেখা গেছে যে যে কয়টা নিউট্রন এবং যে কয়টা প্রোটন মিলে নিউক্লিয়াসটা গঠিত হয়েছে, নিউক্লিয়াসের ভর ওই প্রোটন নিউট্রনের ভরের সমষ্টির চাইতে কম। প্রোটন নিউট্রনের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে প্রোটন নিউট্রনের যা ভরের সমষ্টি, সেইটা বেসিক্যালি নিউক্লিয়াসের ভরের চাইতে কি হয়, বেশি হয়, নিউক্লিয়াসের ভরটা কম হয়। সো কেন কম হয়, বা এই যে ভরটা কমে যায়, এই ভরটা বেসিক্যালি কই যায়? সো এই ভরটাই বেসিক্যালি এই প্রোটন নিউট্রনগুলোকে একটা অতি ক্ষুদ্র জায়গার ভিতরে আবদ্ধ করে রাখার জন্য একটা এনার্জি জেনারেট করতে চলে যায়, যেটাকে বলে হচ্ছে বাইন্ডিং এনার্জি। যখন কোনো একটা নিউক্লিয়াস এরকম গঠন করা লাগে, নিউক্লিয়াস যখন প্রাকৃতিকভাবে গঠিত হয়, সো তখন যেটা হয় যে এই পরিমাণ ভর হ্রাস হয়, এখানে কিছুটা ভর হ্রাস হয়েছে না, ওই হ্রাসকৃত ভরটা কি হয়, হ্রাসকৃত ভরটা হচ্ছে শক্তিতে পরিণত হয়। তো এই জায়গা থেকেই বেসিক্যালি আমাদের দুইটা ছোট ছোট কনসেপশন আসে, একটা নাম হচ্ছে ভর ত্রুটি আর একটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। তো আমরা এতক্ষণ যেই কথাগুলো বললাম সেটাকে যদি একটু সাজায় গুছায় বলি, সেইটা হচ্ছে কোনো একটা নিউক্লিয়াসের ভর, তার মধ্যে যতগুলা প্রোটন আছে এবং তার মধ্যে যতগুলা নিউট্রন আছে, তাদের ভরের সমষ্টির চাইতে নিউক্লিয়াসের ভরটা কি হয়, কম হয়। সো এই যে পার্থক্য কদ্দূর কম হইছে, এইটাকেই বলে হচ্ছে ভর ত্রুটি।
ম্যাস ডিফেক্ট। সো এই যে ভর ত্রুটি, এটাকে চাইলে আমরা ডেল এম দিয়ে লিখতে পারি। সো এই ভর ত্রুটি সমান কি? ভর ত্রুটি সমান হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মোট ভর। ভর ত্রুটি সমান কি? ভর ত্রুটি সমান হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মোট ভর। আচ্ছা, বাংলাটা লিখি তারপরে ইংলিশটা লিখব। প্রোটন ও নিউট্রনের মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। যদিও সমান হওয়ার কথা ছিল, কিন্তু সমান হয় না, কারণ ওই এনার্জিটুকু সাপ্লাই দেওয়ার জন্য কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়। তাইলে প্রোটন আর নিউট্রনের, বা এখান থেকে আসো ডেল্টা এম সমান কি লিখতে পারি? প্রোটন এবং নিউট্রনের মোট ভর জেড ইন্টু এম অফ প্রোটন প্লাস এ মাইনাস জেড ইন্টু এম অফ নিউট্রন মাইনাস এম অফ নিউক্লিয়াস। তো এইখান থেকে আমরা বেসিক্যালি ভর ত্রুটির জন্য একটা চেহারা পাই। ভর ত্রুটির জন্য আমরা এইখান থেকে একটা চেহারা পাই যে ভর ত্রুটি সমান কি? ভর ত্রুটি সমান হচ্ছে ইন্ডিভিজুয়ালি সবগুলা প্রোটনের ভর প্লাস ইন্ডিভিজুয়ালি সবগুলা নিউট্রনের ভর মাইনাস হচ্ছে নিউক্লিয়াসের ভর। ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে ভর ত্রুটির কথা তো চলতেছেই আমাদের, আমরা ভর ত্রুটির কথা বলতেছি। তো এইখান থেকে আমরা আরেকটু যদি অ্যাডভান্স হই, কিরকম অ্যাডভান্স হইতে পারি? আমরা ধরে নিলাম যে এই কোনো একটা নিউক্লিয়াস আছে। সো এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে? এই নিউক্লিয়াসের ভিতরে জেড সংখ্যক প্রোটন আছে এবং এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন আছে, এবং তার বাইরে বিভিন্ন অনুমোদিত কক্ষপথে কি আছে? তার বাইরে বিভিন্ন অনুমোদিত কক্ষপথে জেড সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান আছে। যদিও নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে গেছে, তাহলে এটা না আঁকি। ঠিক আছে? আর বাইরে কি হয়েছে? বাইরে হচ্ছে জেড সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান আছে। জেড সংখ্যক ইলেকট্রন বাইরে ঘুরতেছে, বিভিন্ন কক্ষপথে জেড সংখ্যক ইলেকট্রন ঘুরতেছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা ভর ত্রুটি সমান কি পাইছিলাম? ভর ত্রুটি সমান পাইছিলাম জেড সংখ্যক প্রোটনের ভর প্লাস এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। ঠিক আছে? আচ্ছা, এখন নিউক্লিয়াসের ভর মানে কি? দেখো, আলটিমেটলি এই পরমাণুটার টোটাল ভর সমান কি হবে? পরমাণুটার টোটাল ভর সমান নিউক্লিয়াসের ভর প্লাস জেড সংখ্যক ইলেকট্রনের ভর না? কারণ পরমাণুতে আছে কি? পরমাণুতে আছে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আর এর বাইরে কি আছে? জেড সংখ্যক ইলেকট্রন আছে, কারণ ভিতরে জেড সংখ্যক প্রোটন আছে। তাইলে ইলেকট্রনের ভরের সাথে আমি যদি নিউক্লিয়াসের ভর যোগ করি, এম অফ নিউক্লিয়াস প্লাস জেড সংখ্যক এম অফ ইলেকট্রন, তাইলে আমরা কি এম অফ অ্যাটম পেয়ে যাই না? জেড সংখ্যক ইলেকট্রনের ভর প্লাস নিউক্লিয়াসের ভর যোগ করলে আমরা পরমাণুর ভর পেয়ে যাই। তাইলে আমরা এখান থেকে এই এম অফ নিউক্লিয়াসটা চাই। তাইলে এই এম অফ নিউক্লিয়াস সমান কত হবে? যেটা বেসিক্যালি আমরা এইখানে রিপ্লেস করতে চাই। তাইলে এই এম অফ নিউক্লিয়াস সমান হবে অ্যাটমের ভর মাইনাস জেড সংখ্যক ইলেকট্রনের ভর। তাহলে এইখান থেকে দেখো আমরা লিখতে পারি জেড ইন্টু প্রোটনের ভর প্লাস এ মাইনাস জেড ইন্টু নিউট্রনের ভর মাইনাস হচ্ছে এম অফ অ্যাটম, ব্র্যাকেট দেই একটা, এম অফ অ্যাটম মাইনাস জেড ইন্টু এম অফ ইলেকট্রন। আচ্ছা, এইখান থেকে আসি আমরা কি লিখতে পারবো? জেড ইন্টু এম অফ প্রোটন প্লাস এ মাইনাস জেড ইন্টু এম অফ নিউট্রন মাইনাস এম অফ অ্যাটম প্লাস
জেড ইন্টু এম অফ ইলেকট্রন। আচ্ছা, মেলা কিছু লিখে ফেলছি। ওকে, এইবারে আরেকটু কাজ আমরা করব। আমরা বেসিক্যালি এখান থেকে আরেকটা ফরম্যাটের সূত্র বাইর করতে চাই, বা এইটা আসলে ডেরিভেশন দেখাই দিচ্ছি, সূত্র আকারে যে এটাকে মুখস্থ রাখতে হবে এরকম কোনো ব্যাপার নাই। বেসিক্যালি বুয়েট অ্যাডমিশন টেস্টের হলে বা বোর্ড পরীক্ষার হলে এই সব মানে এত শর্টকাট ছোটোখাটো সূত্র যে আমার মুখস্থ বসাইতে হবে তার নেসেসিটি নাই। আসলে এত শর্টকাট সূত্র মনে রাখাটা বরং আমাদের জন্য একটু ক্ষতিকর, বাট আমরা ডেরিভেশনটা দেখে রাখি যাতে আমাদের পরীক্ষায় আসলে আমরা ডেরাইভ করে বসাইতে পারি। তাহলে এখান থেকে খেয়াল করো, এখানে কি আছে, জেড সংখ্যক ইলেকট্রনের ভর, আর এখানে আছে জেড সংখ্যক প্রোটনের ভর। তো এই দুটাকে একসাথে করি, জেড সংখ্যক প্রোটনের ভর প্লাস জেড সংখ্যক ইলেকট্রনের ভর প্লাস বাকি যা ছিল বসায় দেই। তাইলে এ মাইনাস জেড ইন্টু নিউট্রনের ভর মাইনাস পরমাণুর ভর। তো এইটাকেও আমরা চাইলে হচ্ছে ভর ত্রুটির একটা সূত্র হিসেবে মনে রাখতে পারি। ভর ত্রুটির একটা সূত্র হিসেবে আমরা এইটাকেও মনে রাখতে পারি। তাহলে ভর ত্রুটির একটা সূত্র হতে পারে এই রকম, ভর ত্রুটির আরেকটা সূত্র হতে পারে হচ্ছে এই রকম, এবং এখান থেকে আরেকটা ছোট্ট সূত্র আসবে, সেই সূত্র খেয়াল করো। আমরা যদি হাইড্রোজেন নিউক্লিয়াসের কথা চিন্তা করি, কার কথা বলতেছি আমরা, হাইড্রোজেন নিউক্লিয়াস না, সরি মাই ব্যাড, হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করো। হাইড্রোজেন পরমাণু কি নিচে নেমে যাচ্ছে কেন? হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করেন। হাইড্রোজেন পরমাণুতে কি আছে? হাইড্রোজেন পরমাণুর যদি আমি নিউক্লিয়াসের কথা চিন্তা করি, সো হাইড্রোজেনের নিউক্লিয়াসের কথা যদি আমি চিন্তা করি, সো হাইড্রোজেনের নিউক্লিয়াসের ভিতরে কি আছে? খালি একটা প্রোটন আছে, আর বাইরে কি করতেছে? একটা ইলেকট্রন ঘুরতেছে। হাইড্রোজেনের নিউক্লিয়াসের ভিতরে কি আছে? একটা প্রোটন আছে, আর বাইরে হচ্ছে একটা ইলেকট্রন ঘুরতেছে। তাইলে একটা প্রোটন আর একটা ইলেকট্রন, এইটা মিলেই তো হাইড্রোজেন পরমাণু তৈরি করে। এটা মিলেই কি করে? হাইড্রোজেন পরমাণু তৈরি করে। তাইলে এইখানে খেয়াল করো, একটা প্রোটনের ভর এবং একটা ইলেকট্রনের ভর, এইটা মিলে বেসিক্যালি হাইড্রোজেন পরমাণুর ভর বুঝায় না? ওই থেকে কি চলে আসলো? একটা হাইড্রোজেন পরমাণুর ভর। তাইলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর যদি হয়, তাইলে একটা হাইড্রোজেন পরমাণুর ভরকে সাপোজ আমরা এম অফ এইচ দ্বারা যদি চিহ্নিত করতে চাই, তাইলে এখান থেকে দেখো ভর ত্রুটির জন্য, অন্য কালারে লিখি, ভর ত্রুটির জন্য আরেকটা চেহারা আসে ডেল্টা এম। এই ডেল্টা এম সমান কি? ডেল্টা এম সমান হচ্ছে জেড ইন্টু mass of hydrogen plus a minus z into mass of neutron minus m of atom. তো এই হচ্ছে ভর ত্রুটির আর একটা চেহারা, বাট এগুলা মুখস্থ রাখাটা একটু কঠিন বা খুব বেশি প্রয়োজন আছে আমি এইটাও বলবো না। ঠিক আছে, খুব বেশি মুখস্থ রাখার দরকার নেই, চেষ্টা করার দরকার নেই, বাট জেনে রাখেন যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপে আসতে পারে। তো মেইন সূত্র এইটা, প্রোটনের মোট ভর ইন্ডিভিজুয়াল প্রোটনগুলোর ভরের সমষ্টি, ইন্ডিভিজুয়াল নিউট্রনগুলোর ভরের সমষ্টি মাইনাস নিউক্লিয়াসের ভর। এটা করলে আমরা কি পাই? এইটা করলে আমরা হচ্ছে ভর ত্রুটি বা ম্যাস ডিফেক্ট পেয়ে যাই। ঠিক আছে, আচ্ছা। তো ভর ত্রুটি কি বলছে? কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদান সমূহের যুক্তাবস্থায় ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম হতে দেখা যায়, ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। একে সাধারণত ডেলেম দ্বারা প্রকাশ করা হয়। ডেলেমের জন্য আমরা তিনটা সূত্র দেখছি, বাট এইটা মেইন, এইটা মনে রাখলেই চলবে। বাকিগুলা চাইলে আমরা পরীক্ষার হলে ডেরাইভ করেও 2 লাইন ক্যালকুলেশন করে বের করতে পারবো। আর যাদের মুখস্থ বিদ্যা ভালো মনে রাখবেন, বাট আমি খুব একটা সাপোর্ট করি না। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে বাইন্ডিং এনার্জি। তো কথা হচ্ছে এই যে ভরটা হারায় যাচ্ছে ডেলেম, সো এই ভর কি এমনি গায়েব হয়ে গেছে, খাই ফেলছি নাকি আমরা?
তা তো না, এই ভরটা বেসিক্যালি কি হয়েছে, শক্তিতে কনভার্ট হয়েছে। সো শক্তিতে কিভাবে কনভার্ট হয়েছে, ওই যে ভর শক্তি রূপান্তর। সো এই যে বাইন্ডিং এনার্জি এখানে বি দ্বারা লিখছে, বি দ্বারা লেখেন বা বিই দ্বারা লেখেন, যাই লিখেন না কেন। তো এই বি বা বিই বাইন্ডিং এনার্জি যেহেতু বিই বা বি, এইটা সমান কি, এইটা সমান হচ্ছে ডেল এম ইন্টু সি স্কোয়ার। সি মানে কি, সি মানে অবশ্যই আলোর বেগ, সি মানে অবশ্যই আলোর বেগ, 3 into 10 to the power 8 অলমোস্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সে হচ্ছে ঘটনা। আরেকটা জিনিস আমাদেরকে বের করতে বলতে পারে, সেটা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। মানে যে কোনো একটা নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়ন মানে কি, প্রোটন আর নিউট্রনের মোট ভর। সো প্রোটন নিউট্রনের মোট সংখ্যা। সো প্রোটন নিউট্রনের মোট সংখ্যাটা কত, প্রোটন নিউট্রনের মোট সংখ্যাটা হচ্ছে এ, নিউক্লিয়ন সংখ্যা। সো নিউক্লিয়ন সংখ্যা দিয়ে যদি মোট বাইন্ডিং এনার্জিটাকে ভাগ করে দেই, তাহলে একটা নিউক্লিয়নের জন্য কতটুকু বাইন্ডিং এনার্জি সেটা আমরা বাইর করতে পারবো। সো ওইটাই আসলে বাইর করছি, কোনো বন্ধন শক্তিকে ভর সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি নির্ণয় করা যায়। একে আমরা চাইলে কি বলতে পারি, গড় বন্ধন শক্তিও বলে থাকি। একে আমরা গড় বন্ধন শক্তিও বলে থাকি। তো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বা গড় বন্ধন শক্তি সমান বি বাই এ অথবা ডেল এম সি স্কোয়ার বাই এ। গড় বন্ধন শক্তির একক হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। গড় বন্ধন শক্তির একক হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। আশা করি বুঝতে পেরেছেন। সো বেশ, আমরা শুরু থেকে যদি একবার এক নজরে একটু দেখে আসি আমরা কি কি নিয়ে কথাবার্তা বলছি। আমরা বেসিক্যালি হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট নিয়ে কথাবার্তা বলছি। অ্যাটমিক মাস ইউনিট থেকে গ্রাম বা কেজির একটা কনভার্সন দেখছি। এরপরে আবার অ্যাটমিক মাস ইউনিট থেকে আমরা বেসিক্যালি শক্তির একটা রূপান্তর দেখছি, যে 1 অ্যাটমিক মাস ইউনিটকে আমরা যদি শক্তিতে কনভার্ট করি তাহলে আমরা কি পাই। 1 অ্যাটমিক মাস ইউনিটকে শক্তিতে কনভার্ট করলে আমরা পাই হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কার্বন স্কেল, যে কোনো মৌলের একটা পরমাণুর ভর এবং 1 অ্যাটমিক মাস ইউনিটের তুলনায় সেটা কত গুণ বেশি ভারী সেইটার একটা অনুপাত আমরা দেখছি। এরপরে এখান থেকে যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখছি যে ওর একটা পরমাণুর ভর যত অ্যাটমিক মাস ইউনিট হয়, ওর মোলার ভর তত গ্রাম পার মোল হয়। যেমন স্ট্রনসিয়ামের ক্ষেত্রে 90 অ্যাটমিক মাস ইউনিট। সো এইটা স্ট্রনসিয়ামের মোলার ভর হচ্ছে 90 গ্রাম পার মোল। সিমিলার অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, অক্সিজেনের পারমাণবিক ভর কত, 15.99 অ্যাটমিক মাস ইউনিট, বা যেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 16 অ্যাটমিক মাস ইউনিট। অক্সিজেনের এক মোলের ভর হচ্ছে, মানে যদি আণবিক ভর বলি তাহলে 32 গ্রাম পার মোল, পারমাণবিক ভর বললে 16 গ্রাম পার মোল, এরকম। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু বাংলা কথাবার্তা বলছি। এরপর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা নিয়ে কথাবার্তা হয়েছে। এরপরে আমরা নিউক্লিয় শক্তি নিয়ে কিছু কথাবার্তা বলছি। বেসিক্যালি নিউক্লিয়াস টিকে থাকার পিছনে নিউক্লিয় শক্তির প্রভাবটাই বেশি। তো ওইটা নিয়ে কথাবার্তা হয়েছে কিছু। মেসন কণা নিয়ে জানছি। এরপরে আমরা বেসিক্যালি ভর ত্রুটি আর বন্ধন শক্তি নিয়ে কথাবার্তা বলছি। ভর ত্রুটির অনেকগুলো ডিফারেন্ট ভেরিয়েশনের ইকুয়েশন দেখছি, বন্ধন শক্তি দেখছি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি দেখছি। সো এইটুকু পর্যন্ত যদি হয় তাহলে এবার চলেন আমরা একটু একটা ম্যাথ করে আসার একটু চেষ্টা করি। যেমন এইটা কোয়েশ্চেনটা পড়ি, একটি হিলিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি বের করতে বলছে হিলিয়াম নিউক্লিয়াসের জন্য, এবং নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করতে বলছে। একটা প্রোটনের ভর দেওয়া আছে। সো আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেওয়া আছে হচ্ছে ম্যাস অফ প্রোটন সমান 1.672 ইন্টু, আরে 10 টু দি পাওয়ার 27 লিখছে প্রোটনের ভর। এটা বেসিক্যালি 10 টু দি পাওয়ার -27 হবে। নিউট্রনের ভরও -27 হবে, নিউক্লিয়াসের ভরও -27 হবে। মাইনাসগুলো মিস গেছে আর কি হালকা করে। যাই হোক, 1.672 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি নিউট্রনের ভর হচ্ছে 1.674
5 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর এম অফ নিউক্লিয়াস মানে হিলিয়াম নিউক্লিয়াসই তো, এটা লেখার দরকার নেই, 6.644 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। আচ্ছা, আমরা কি বাইর করতে চাই? আমরা বের করতে চাই হচ্ছে ফার্স্টে আমরা বের করতে চাই ভর ত্রুটি। সো ভর ত্রুটি যদি বের করতে চাই, সো হিলিয়াম নিউক্লিয়াসে কি আছে? হিলিয়াম নিউক্লিয়াসের ভিতরে 2 4, দ্যাট মিন্স প্রোটন সংখ্যা কত, মানে জেড কত? জেড হচ্ছে 2 এবং এ মাইনাস জেড কত? এ মাইনাস জেড হচ্ছে 4 - 2, দ্যাট মিন্স এইটাও হচ্ছে 2। তাহলে দুইটাই 2 দুগুণে 4 হয়ে গেল, মানে 2 দুগুণে 4 হয় নাই, 2 2 4 হয়েছে। যাই হোক, সো এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা যেহেতু প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দুইটাই জানি, আমরা প্রোটনের ভর নিউট্রনের ভর জানি, নিউক্লিয়াসের ভরও জানি, তাইলে আমরা যদি ভর ত্রুটি বের করতে চাই তাহলে ভর ত্রুটি ডেল্টা এম ইজ ইকুয়ালস টু, আমি কি লিখব, 2 ইন্টু ম্যাস অফ প্রোটন প্লাস 2 ইন্টু ম্যাস অফ নিউট্রন মাইনাস ম্যাস অফ নিউক্লিয়াস মাইনাস হচ্ছে ম্যাস অফ নিউক্লিয়াস। তাইলে এইখান থেকে জায়গা হবে, তাহলে আরেকটু সাইডে আসি, তাইলে এইখান থেকে লিখে ফেললি 2, এখনো তো মনে হচ্ছে জায়গা হবে না, 2 ইন্টু, আচ্ছা প্রোটন নিউট্রন তো দুইটা করে আছে, তাহলে 2 দুইবার করে লেখার দরকার কি? 1.672 প্লাস হচ্ছে 1.675 ইন্টু 10⁻27টাও কমন নিয়ে ফেলছিলাম, এখান থেকেও তো কমন নিতে পারতাম, যা দুষ্টু, মাইনাস 6.644 ইন্টু 10⁻27, যাবতীয় সকল কিছু কোথায় আছে? কেজিতে, তাইলে এককটা আসবে হচ্ছে কেজিতে। ও না, কেজিতে কেন আসবে? আমরা ভর ত্রুটি বের করতেছি, কেজিতেই তো আসবে, কিসে আসবে? তাহলে এইখান থেকে একটু খেয়াল করি, তাহলে 2 ইন্টু কত আসে? 1.672 প্লাস 1.675 মাইনাস 6.644 করলে আসে হচ্ছে এইটা, ইন্টু 10 টু দি পাওয়ার -27 করলে আসে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -29, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -29 কেজি। সো এইখান থেকে আমরা কি পাইছি? এইখান থেকে আমরা পাইছি হচ্ছে ভর ত্রুটির মান। এখান থেকে আমরা এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে ভর ত্রুটির মান কত? ভর ত্রুটির মান হচ্ছে এইটা। আর কি বাইর করতে চাই? বাইর করতে চাই হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। সো বন্ধন শক্তি আর আলাদা করে বাইর না করে একবারে বের করব। সুতরাং নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, সো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা কত আসবে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা আসবে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই এ, দ্যাট মিন্স হচ্ছে ডেল এম সি স্কোয়ার ডিভাইডেড বাই এ, দ্যাট মিন্স এইখান থেকে আসবে ডেল এম কত? 5 ইন্টু 10⁻29 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 টোটালটার স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে এইখান থেকে আসে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -29 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 টোটালটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 করলে আসে 1.125 ইন্টু 10⁻12 কিসে বাইর করছি? সি স্কোয়ার, জুলেই তো বাইর করছি। মেগা ইলেকট্রন ভোল্টেও চাইলে বের করা যায়, সো করলাম না আর কি। সো আমরা এখান থেকে বন্ধন শক্তি পার নিউক্লিয়ন বাইর করছি এটাকে মেগা ইলেকট্রন ভোল্টেও নেওয়া যায়। সো মেগা ইলেকট্রন ভোল্টে যদি এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে চাই তাহলে এটাকে কি করব? এটাকে হচ্ছে ওই ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করব। যদি এই জিনিসটাকে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে চাই, যদি
মেগা ইলেকট্রন ভোল্টে নিতে চাই, তাইলে নিচে হচ্ছে 1.6 10⁻19 দিয়ে ভাগ করব, 10⁻6 দিয়ে ভাগ করব, দ্যাট মিনস 10⁻13 আসবে আর কি নিচে, আর উপরে এই পুরা সংখ্যাটা বসে যাবে। দ্যাট মিনস এই পুরাটুকু টুকুস করে বসে যাবে হচ্ছে এখানে। তো তখন জিনিসটা কই চলে যাবে? তখন জিনিসটা চলে যাবে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে। বুঝতে পেরেছি আশা করি। ওকে, তাহলে এবার আচ্ছা, নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে কিছু কথাবার্তা বলে যাই। সো নিউক্লিয়ার বিক্রিয়ার কিছু কথাবার্তা আছে, এবং এই যে আমাদের সমগ্র বিশ্বে বেসিক্যালি এখন একটা পারমাণবিক বোমা যুদ্ধ একটা পরিবেশ, সেটার পিছনে বেসিক্যালি নিউক্লিয়ার বোমা দায়ী, বাট নিউক্লিয়ার বিক্রিয়া দায়ী না। এবং এই নিউক্লিয়ার বিক্রিয়াকে চাইলে ভালোভাবে ব্যবহার করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে এনার্জি জেনারেট করে একটা দেশের বা পুরো পৃথিবীর এনার্জির সাপ্লাই অনেকাংশে মেটানো সম্ভব বা পুরোপুরি মেটানো সম্ভব। কিন্তু মানে যেটা হয় যে পাওয়ার প্র্যাকটিসের জন্য বিভিন্ন দেশ নেতারা তারা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপনের দরকার হয় আর কি, ঠিক আছে, নাইলে ক্ষমতা টমতা বজায় রাখা যায় না। সো এই জন্য তারা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন টেপন নিয়ে খুব মাতামাতি করে। সো এই যে নিউক্লিয়ার বিক্রিয়া আছে, আমাদের বেসিক্যালি দুই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ার কথাবার্তা বলা হয়েছে। এক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে ফিশন বিক্রিয়া, আর একটা হচ্ছে ফিউশন বিক্রিয়া, ঠিক আছে। আমরা এই দুই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলি, ঠিক আছে। আচ্ছা, যেমন এইখানে দেখো একটা নিউক্লিয়ার বিক্রিয়া, কোয়েশ্চেনটা পড়ো, একটু দেখে দেখে সলভটা মাথায় করে চিন্তা করতে পারো। এরকম ম্যাথ আমরা এর আগের লেকচারে করছি। একটা নেপচুনিয়াম আছে। সো এই নেপচুনিয়ামটা কি করতেছে? নেপচুনিয়ামটা ভেঙে বিসমাথ তৈরি করতেছে, একটা নির্দিষ্ট সংখ্যক আলফা কণা তৈরি করতেছে। এইটা বেসিক্যালি হচ্ছে আলফা কণা, এবং এইটা বেসিক্যালি হচ্ছে বিটা কণা। সো কয়টা আলফা কণা তৈরি করেছে এবং কয়টা বিটা কণা তৈরি করেছে এইটা আপনাকে বের করতে হবে। সো আপনি খেয়াল করেন বিক্রিয়কে বা আদি অবস্থায় প্রোটন কয়টা আছে? প্রোটন আছে 93টা। যখন বিসমাথ তৈরি করছে তখন এখানে প্রোটন আছে কয়টা? প্রোটন এখানে চলে গেছে হচ্ছে 83টা। তার মানে কয়টা প্রোটন কমছে? প্রোটন কমে গেছে হচ্ছে 10টা। আচ্ছা, এখানে দেখো 237, এখানে কত? 209। তাহলে প্রোটন কমছে কয়টা? এইখান থেকে আমরা একটু দেখি, প্রোটন কমে 93 মাইনাস 83 মানে 10টা, মানে বিসমাতে আসলে কমে আর কি। আমার তো আসলে আলফা কণা কয়টা আর বিটা কণা কয়টা ওইটা বাইর করা লাগবে, সো ওইটা বাদে আমরা হিসাব করতেছি। আর ভর সংখ্যা কমে, ভর সংখ্যা কমে হচ্ছে 237 মাইনাস 209, দ্যাট মিনস এখানে হচ্ছে 27 আর 1 28। তাহলে ভর সংখ্যা কয়টা কমে? ভর সংখ্যা কমে হচ্ছে 28টা। ভর সংখ্যা কয়টা কমলো? ভর সংখ্যা কমলো হচ্ছে 28টা। এখন এইখানে আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা যে তিন ধরনের নিউক্লিয়ার ডিকে দেখছি, আলফা পার্টিকেল ডিকে, বিটা পার্টিকেল ডিকে এবং গামা রে ডিকে, এই তিন ধরনের ক্ষয়ের কারণে ভর সংখ্যা কমার পেছনে দায়ী কে? ফার্স্টে চিন্তা করো গামা। গামার তো ভর নাই, চার্জ নাই, কিছু নাই। গামা হচ্ছে শুধু একটা উচ্চ গতির কি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। তো ওটা তো একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটার ভর টরের কোনো ব্যাপার নাই, ওইটার চার্জের কোনো ব্যাপার নাই। এরপরে আসেন বিটা পার্টিকেল। বিটা পার্টিকেল মানে কি? বিটা পার্টিকেল একটা ইলেকট্রন বের করে দেয়, কিন্তু মানে ইলেকট্রন আকারে বের হয়ে যায়, কিন্তু এই বের হওয়ার সময় সে আবার একটা প্রোটনকে রেখে যায়। সো একটা নিউট্রন ভাঙে। বিটা পার্টিকেলের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে। বিটা পার্টিকেলের ঘটনাটা কি ছিল? যে একটা নিউট্রন, সো এই নিউট্রনটা কি হয়? এই নিউট্রনটা হচ্ছে ভেঙে যায়। সো এই নিউট্রনটা ভেঙে ভর সংখ্যা 1, সো এই নিউট্রনটা ভেঙে
বেসিক্যালি হচ্ছে একটা প্রোটন তৈরি করে এবং সেই সাথে একটা ইলেকট্রন তৈরি করে, একটা প্রোটন তৈরি করে, একটা ইলেকট্রন তৈরি করে, এবং এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাই বেসিক্যালি বিটা কণা হিসেবে বের হয়ে যায়। তো বিটা কণা বের হইলেও নিউক্লিয়াসের ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সো বেসিক্যালি ভর সংখ্যা কমানোর জন্য দায়ী কে? ভর সংখ্যা কমানোর জন্য দায়ী হচ্ছে শুধুমাত্র আলফা কণা। ভর সংখ্যা কমায় কে? ভর সংখ্যা কমে হচ্ছে শুধু আলফা কণার নির্গত হওয়ায়। ভর সংখ্যা কমে শুধু আলফা কণা নির্গত হলে। তো একটা আলফা কণা কয়টা ভর সংখ্যা কমায়? একটা আলফা কণা ভর সংখ্যা কমায় হচ্ছে 4টা। একটা আলফা কণা কয়টা ভর সংখ্যা কমায়? একটা আলফা কণা ভর সংখ্যা কমায় 4টা। এখানে ভর সংখ্যা কয়টা কমছে? এখানে ভর সংখ্যা কমছে হচ্ছে 28টা। সুতরাং আলফা কণা নির্গত হয়, আলফা কণা নির্গত হয় is equals to 28 divided by 4, that means 7টা। তাইলে আলফা কণা কয়টা নির্গত হইছে? আলফা কণা নির্গত হইছে হচ্ছে 7টা। ঠিক হ্যাঁ? আচ্ছা, এখন আসেন আলফা কণা 7টা নির্গত হইছে এটা আমরা বুঝলাম, কিন্তু 7টা আলফা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যার ব্যাপারটা মিলে, কিন্তু ঝামেলা হয়ে যায় কোথায়? ঝামেলা হয়ে যায় হচ্ছে 7টা আলফা কণা বের হইলে প্রতিটা আলফা কণার ভিতরে কয়টা করে প্রোটন? 2টা করে প্রোটন না? প্রতিটা আলফা কণার ভিতরে 2টা করে প্রোটন। তাইলে 7টা আলফা কণা বের হইলে 7 দুগুণে 14টা প্রোটন বের হয়ে যাওয়ার কথা, বা 14টা প্রোটন বের হয়। 14টা প্রোটন তো বের হয়ে গেছে, তাহলে প্রোটন কমে যাওয়ার কথা কয়টা? প্রোটন কমে যাওয়ার কথা 10টা। কিন্তু এখানে আমি দেখতেছি বিসমাথের মধ্যে প্রোটন আছে কয়টা? বিসমাথের মধ্যে মানে বিসমাথ আর নেপচুনিয়ামের মধ্যে প্রোটনের পার্থক্য কয়টা? 10টা। তাহলে 14টা প্রোটন বের করে দিতে আমরা পারতেছি না এই বিক্রিয়া থেকে। আমরা সিস্টেমের কারণে কয়টা প্রোটন বের করতে পারবো? দেওয়াই আছে যে আমরা 10টা প্রোটনকে আমরা বের করতে পারবো। তাইলে এই 10টা প্রোটন বের করতে হইলে এক্সট্রা 4টা প্রোটন আমাকে কি করতে হবে? সামহাও কোনো জায়গা দিয়ে ম্যানেজ করতে হবে। তো এই প্রোটনটা আমাকে সাপ্লাই দিবে কে? এই প্রোটনটা আমাকে না, বেসিক্যালি এই বিক্রিয়ায় সাপ্লাই দিবে হচ্ছে বিটা পার্টিকেল। তো কয়টা প্রোটন শর্ট? 4টা পার্টিকেল শর্ট। সো যেহেতু একটা বিটা কণা বের হলে, একটা বিটা কণা বের হলে একটা প্রোটন বৃদ্ধি পায়, সুতরাং আমার কয়টা গ্যাপ আছে? আমার গ্যাপ আছে হচ্ছে 4টা। কেমনে বুঝছি? 14 মাইনাস 10, দ্যাট মিনস 4টা বিটা কণা বের হবে। তাহলে বিটা কণা কয়টা বের হবে? বিটা কণা বের হবে হচ্ছে 4টা। দ্যাট মিনস আমার ওই যে ওখানে এ আর বি বের করতে বলছে, তাইলে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 7, আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আশা করি বুঝতে পারছেন। সো নিউক্লিয়ার বিক্রিয়া, এটা জাস্ট আমরা একটা সমতা দেখলাম। এরকম ভাবে আমাদের বিভিন্ন উপাদান দিয়ে, বা সবসময় উপাদান দেওয়াও থাকবে, নেপচুনিয়াম, বিসমাথ, ইউরেনিয়াম, পোলোনিয়াম এগুলো দেওয়া থাকবে, এরকম কিছু না। এখানে এক্স ওয়াই দেওয়া থাকতে পারে, ওখানে কয়টা আলফা কয়টা বিটা বের হয়েছে এগুলো আমাদেরকে বের করতে বলতে পারে। আচ্ছা, চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া, এইটা আমরা একটু সামনের থেকে ঘুরে আসি। আমরা একটু ফিশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া পড়ে আসি, তারপরে আমরা একটু চেইন বিক্রিয়ার কাছে ফেরত আসতেছি। সো নিউক্লিয়ার বিক্রিয়া, যখন নিউক্লিয়াসের ভিতরে কোনো ধরনের পরিবর্তন ঘটানো সম্ভব হয়, কখনো একাধিক নিউক্লিয়াস জোড়া দিয়ে ধুম করে 2টা নিউক্লিয়াস উচ্চ গতিতে মারে, এরা মিলে একটা নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়, বা একটা আলফা পার্টিকেলকে টোকা দেয়, ক্যারাম বোর্ড খেলার মতো না বেসিক্যালি, ঠিক আছে, উচ্চ গতিসম্পন্ন আলফা কণাকে এরকম ভাবে যখন
থ্রো করা হয়, তো তখন সেটা কি করে, কোনো একটা নিউক্লিয়াসের ভিতর ঢুকে যায়, কখনো নিউক্লিয়াসটার ভিতরে স্টেবল হয়ে থেকে যায়, কখনো নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলে, নানান রকম কাহিনী করে। তো এই কাহিনীগুলোর ভিতর থেকে আমরা দুইটা ধরনের রিয়াকশন নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ফিশন বিক্রিয়া এবং একটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। সো ফিশন মানে কি? ফিশন মানে হচ্ছে ভাঙন বা ভেঙে যাওয়া। ফিশন মানে কি? ফিশন, ফিশন ধ্বংস, ঠিক আছে। ফিশন মানে কি? ফিশন মানে হচ্ছে ভাঙন। তো ভাঙনের যদি আরেকটু ইলাবোরেট কথা বলি, আরেকটু ইলাবোরেট কথা হচ্ছে বড় নিউক্লিয়াস ভেঙে, বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে। বড় নিউক্লিয়াস ভেঙে কি করে? বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে। এইটাকে বলে হচ্ছে ফিশন বিক্রিয়া। আর আরেক ধরনের বিক্রিয়া আছে যেটাকে আমরা বলছি ফিউশন। ফিউশন মানে হচ্ছে জোড়া লাগা, গড়ে ওঠা। ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা বা একই জাতের দুইটা নিউক্লিয়াস মিলে নতুন একটা নিউক্লিয়াস গঠন করতেছে। তো ফিউশন মানে কি? ফিউশন মানে হচ্ছে গড়ে ওঠা বা জোড়া লাগা, যাই বলি না কেন। সো ছোট ছোট নিউক্লিয়াস মিলে, ছোট ছোট নিউক্লিয়াস মিলে নতুন নিউক্লিয়াস তৈরি করে। ছোট ছোট নিউক্লিয়াস মিলে কি করে? ছোট ছোট নিউক্লিয়াস মিলে নতুন নিউক্লিয়াস তৈরি করে। আচ্ছা, তো ফিশন মানে কি? ফিশন মানে হচ্ছে স্প্লিট বা ভাঙন। নিউক্লিয়াসকে উচ্চ গতিসম্পন্ন কণা দিয়ে আঘাত করলে কিংবা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্রিয়া ঘটতে পারে, কাছাকাছি ক্ষুদ্র ভরের নিউক্লিয়াসে পরিণত হয়। সো ইউরেনিয়ামের অনেকগুলো আইসোটোপ আছে, বেসিক্যালি ইউরেনিয়াম 238 আছে, ইউরেনিয়াম 235 আছে, আরো দু একটা আছে। তো এর মধ্যে ইউরেনিয়াম 235টাই হচ্ছে ভালো রকম তেজস্ক্রিয়। এটা থেকেই বেসিক্যালি এনার্জি জেনারেট করা বা বোম বানানো, যাই কিছুই বলি না কেন, সেই সব কিছুর জন্য এই ইউরেনিয়াম 235টা লাগে। তো এখানে বেসিক্যালি খুব ডিরেক্ট ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে। আমরা এত ডিরেক্ট ইকুয়েশন, আমরা এটাও দেখবো, এই ইকুয়েশনটাই বেসিক্যালি খুব কমন এবং বোমা টোমা বানানোর ক্ষেত্রে এই ইকুয়েশনই বেসিক্যালি ইউজ হয়েছিল। তো তারপরও একটা মিনিট ছোট্ট বন্ধুরা। ওকে, সরি। আচ্ছা, ফিশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়ার ভিতরে আমরা চেইন রিয়াকশনের কথা পড়বো, বাট তার আগে একটু আসি। সেটা হচ্ছে এই যে ইউরেনিয়ামটা দেখতে পাইছি, সাপোজ এই যে ইউরেনিয়াম 92-235, এইটার মধ্যে যখন হচ্ছে আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করি, এইটার মধ্যে যখন আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করি, তখন এইটা বেসিক্যালি একটা উত্তেজিত অবস্থা তৈরি করে এবং এই উত্তেজিত অবস্থাটা খুব লং লাস্টিং হয় না। সেটা বেসিক্যালি ইউরেনিয়ামেরই খুবই উচ্চতর, মানে এক ধাপ উঁচু আর কি, একটা আনস্টেবল একটা অবস্থা তৈরি করে। এইটা বেশ আনস্টেবল এবং এটার স্টেবিলিটি প্রায় 10^12 সেকেন্ড। তো এই সময় পর্যন্ত এই নিউক্লিয়াসটা বেসিক্যালি স্টেবল থাকে, তারপরে এটা আবার ভেঙে যায়। তো এইটা ভেঙে বিভিন্ন রকম মানে জিনিসপত্র তৈরি করতে পারে। যেমন এই যে ইউরেনিয়ামকে আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করছি, ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে আঘাত করলে এখান থেকে নানান ধরনের উৎপাদও তৈরি হইতে পারে।
তো এই নানান ধরনের উৎপাদর ভিতরে প্রায় 90টার মতো কম্বিনেশন হইতে পারে, 90টার মতো কম্বিনেশন হইতে পারে। সো আমরা বেসিক্যালি একটা দুইটা কম্বিনেশন দেখব। যেমন আমাদের বইতে যেটা লেখা আছে, যেটা সবচেয়ে কমন, সেটা হচ্ছে ক্রিপ্টন তৈরি করে এবং বেরিয়াম তৈরি করে 3692 এবং 56। ক্রিপ্টন হচ্ছে 3692 প্লাস বেরিয়াম হচ্ছে 56141 এবং এর সাথে হচ্ছে কি করে, এর সাথে হচ্ছে 3টা নিউট্রন তৈরি করে এবং এই সাথে কি করে, এই সাথে হচ্ছে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি নির্গত করে, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 210-এর মতো করে, একটু বেশি। আর এখান থেকে আরেকটা কেস কি হইতে পারে, আরেকটা কেস হইতে পারে, ধরো জেনন তৈরি করতে পারে এবং স্ট্রনসিয়াম তৈরি করতে পারে। স্ট্রনসিয়ামেরও এটা একটা উচ্চতর আইসোটোপ তৈরি করে। সো জেনন হচ্ছে 54140 প্লাস স্ট্রনসিয়াম হচ্ছে 3894। ঠিক লিখছি? 54140 3894 প্লাস 2 নিউট্রন, প্লাস 2 নিউট্রন, এইখানেও প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি জেনারেট করে। ঠিক আছে, আচ্ছা। সো এইখান থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি। কি হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে, যে কোনো এক সেটআপের জন্য সাপোজ এই যে উৎপাদটা তৈরি হইছে, সো এই উৎপাদটা তৈরি হইতে এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে, 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি যে বের হচ্ছে, এইটা ভরের একটা পার্থক্য আছে। এই টোটালটার ভরের সামেশন এই ইউরেনিয়াম আর নিউট্রনের ভরের সামেশনের চাইতে বেশি। সো ওই ভরের পার্থক্যের ভিতর থেকে আপনারা ওই এনার্জিটা যে প্রডিউস হচ্ছে, এইটা একটা ছোট্ট প্রমাণ করে বের করবেন। ঠিক আছে, একটা ছোট্ট প্রমাণ করে এই জিনিসটা বের করবেন, বের করে হচ্ছে গ্রুপে সাবমিট করবেন। সো এই হচ্ছে ডিফারেন্ট টাইপের কি, এই হচ্ছে ডিফারেন্ট টাইপের নিউক্লিয়ার বিক্রিয়া এবং এগুলাকে আমরা বলি হচ্ছে ফিশন বিক্রিয়া, এগুলোকে আমরা বলি হচ্ছে ফিশন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা। সো ফিশন বিক্রিয়ার ব্যাপারটা কি, ফিশন বিক্রিয়ার ব্যাপারটা এরকম, ধরো আমরা যদি এই উপরের বিক্রিয়াটার কথাই চিন্তা করি, যে সাপোজ মনে করো এইখানে কি আছে, এইখানে আছে হচ্ছে একটা ইউরেনিয়াম 235। তো এই ইউরেনিয়াম 235 এর মধ্যে যখন একটা নিউট্রন গিয়ে আঘাত করে, তো তখন এখান থেকে ক্রিপ্টন 36 এবং এইখান থেকে বেরিয়াম 56, তাই তো, ক্রিপ্টন 3692, বেরিয়াম 56 141 92 141। সো এইখান থেকে বেসিক্যালি তখন আরো 3টা নিউট্রনও তৈরি হয়, আরো 3টা কি হয়, আরো 3টা নিউট্রনও তৈরি হয়। সো এই 3টা নিউট্রন সামনে গিয়ে আবার 3টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে, এই 3টা আরো 3টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে। তো এই যে আরো 3টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে, তো এখান থেকে কাহিনী কি হয়, এইখান থেকে কাহিনী যেটা হয়, এরা প্রত্যেকে আবার 3টা করে নিউট্রন বাইর করে, এরা প্রত্যেকে আবার 3টা করে নিউট্রন বের করে দিচ্ছে, প্রত্যেকটা ইউরেনিয়ামের ভিতর থেকে 3টা করে নিউট্রন বের হচ্ছে, প্রত্যেকটা ইউরেনিয়ামের ভিতর থেকে 3টা করে নিউট্রন বের হচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রসেস কিন্তু চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না পুরা সিস্টেমের সমস্ত ইউরেনিয়াম ভেঙে শেষ হয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই জিনিস কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জিনিস কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং হিউজ অ্যামাউন্টে শক্তি উৎপন্ন হইতে থাকবে। যেমন মোস্ট প্রবাবলি লিটল বয় যেই বোমাটা ছিল হিরোশিমাতে, যেটা পড়ছিল, সেটাতে প্রায় 66 না 67 কেজি বোধহয় ইউরেনিয়াম ছিল, আমার এক্স্যাক্ট মনে নাই। সো এই এইচডাব্লিউর ভিতরে বেসিক্যালি এইচডাব্লিউ এইটা করেন, সাপোজ আমি আপনাকে বললাম যে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে 50 কেজি লিখি না, 50 কেজি ইউরেনিয়াম 235 বিঘটনে
কত শক্তি নির্গত, মানে বিঘটনের কথাটা না বলে ইউরেনিয়াম 235 কে নিউট্রন দিয়ে আঘাত করলে, ইউরেনিয়াম 235 কে নিউট্রন দিয়ে আঘাত করলে কত শক্তি বের হবে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ফাইন। আর ফিউশন রিঅ্যাকশন কি? তাহলে আমাদের এখানে যেটা ছিল চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যা একবার শুরু করে দেওয়া হলে সেটাকে বাইরের থেকে চালানোর জন্য আর কোনো শক্তির দরকার হয় না, সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। সো ম্যাসিভ ব্লাস্ট হয় এবং প্রচুর তাপ, শব্দ, শক ওয়েভ এই সব কিছু জেনারেট করে। ঠিক আছে, আচ্ছা। আর ফিউশন বিক্রিয়া কি? ফিউশন বিক্রিয়া হচ্ছে দুইটা নিউক্লিয়াস যুক্ত হয়ে বৃহদাকার নিউক্লিয়াস গঠন করে, বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, যেমন ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এরা একসাথে হয়ে হিলিয়াম এবং নিউট্রন তৈরি করে, আবার দুইটা ট্রিটিয়াম একসাথে হয়ে হিলিয়াম এবং নিউট্রন তৈরি করে এবং বিপুল শক্তি জেনারেট করে। ঠিক আছে, শক্তির উচ্চ প্রভাব, উচ্চ তাপমাত্রা, চাপের প্রভাবে এই বিক্রিয়া ঘটে, অনেক হিউজ পরিমাণে প্রেসার দেওয়া লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া রিলেটেড কথাবার্তা। কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলা আপনাদের জন্য হোমওয়ার্কে থাকবে, অঙ্কগুলা কইরেন। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব, তারপর সিকিউ সলভের একটা ক্লাস আছে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কিছু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম সলভ করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই ক্লাস শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।